এই মুহূর্তে দাঁড়িয়ে উপনির্বাচন ঘিরে ধুমধুমার পরিস্থিতি, চারদিকে সন্ত্রাসের আবহ রীতিমতো। আমি বলছিলাম একটা কথা, 26-এ তো রীতিমতো আবার নির্বাচন হতে চলেছে, শুধুমাত্র এই 6টা আসনে উপনির্বাচন ছিল, তার জন্য শাসক দলের তরফ থেকে এতটা ক্ষমতায়ন করা কি দরকার ছিল? কারণ বিরোধী, আমরা প্রায় বিরোধীদেরকে তো খুঁজেই পাচ্ছিলাম না। সেই জায়গায় যখন বারবার শাসক দলের মুখপাত্রদের তরফ থেকে দেখেছিলাম আত্মবিশ্বাস সহকারে তারা বলেছিল 6-0 হবে, তাহলে কেন এত বুতে বুতে সেলুটেপ, কেন এত মারধর, কেন এজেন্ট বসতে দেওয়া হলো না, কেন গাড়ি ভাঙচুর? রীতিমতো এত কিছু করতে হলে যদি 6-0 তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা আগেই পোস্ট করে দিয়েছিলেন, তাহলে বিরোধীদেরকে আটকানো এই দরকারটা কি ছিল? আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী, স্যারের সাথে কথা বলবো, যদিও মুখ্যমন্ত্রী এখন দার্জিলিং এ। স্যার, বলছি একটা আসন, আমি বলছি একটা আসন মাদারিহাট, সেটা বিরোধীদের হাতে ছিল কার্যত। আমি বলছি সেখানেও গাড়ি ভাঙচুর থেকে শুরু করে সবকিছু। আমি বলছি মেদিনীপুর, যেখানে জুন মালিয়া সদ্য জিতে এলো, সেখানে গৃহবন্দী করে রাখা হচ্ছে বিরোধীদেরকে, মানে গৃহবন্দী, সেখানে কার্যত আমি বলছি সব থেকে অবাক করা বিষয়, আমি অবাক হতাম না, আমি দেখলাম পুলিশ দাঁড়িয়ে আছে, মানে তার জানলার বাইরে দিয়ে দেখা যাচ্ছে পুলিশ তার ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। এই এই দৃশ্য দেখেছেন? দেখো, পশ্চিমবাংলাতে মানে যেটা হচ্ছে কয়েকটা নির্বাচনে সেটা দেখতে পাচ্ছি। একটা দলের সাথে আরেকটা দলের লড়াই হয়, যে কোনো রাজ্যে যাবে তুমি দলের সাথে দলের লড়াই হয়, কিন্তু পশ্চিমবাংলায় এই উপনির্বাচনেও যেটা দেখতে পেলাম, বিরোধীদের সাথে শাসক দলের লড়াই শুধু নয়, বিরোধীদের সাথে শাসকের সাথে রয়েছে পুলিশ প্রশাসন। মানে কার্যত বলা যায় পুলিশ যেন দায়িত্ব নিয়ে ফেলেছে যে কত বেশি মার্জিনে শাসক দলকে জেতানো যায়। মানে এটা কিন্তু একটা অভিনব। ধরো এর আগে তুমি, বাট আজকেও তুমি সকাল থেকে দেখেছো যে এজেন্টদের বসতে দিচ্ছে না হারোয়াতে, বা কোনো জায়গায় ইয়ের বিভিন্ন জায়গাতে পোস্টার ব্যানার বিরোধীদের ছিঁড়ে ফেলা হচ্ছে, বুথ ছিঁড়ে ফেলা হচ্ছে, ভেঙে ফেলা হচ্ছে। তুমি দেখেছো যে অনেক জায়গায় ভোটারদেরকে বাধা দেওয়া হচ্ছে, ইভিএম এ সেলুটেপ তুমি দেখেছো। তারপরে প্রার্থী যখন যাচ্ছেন বুথ পরিদর্শন করতে, সেটা বহু বছর ধরে তৃণমূল কংগ্রেস যেটা করছে, প্রার্থীদেরকে আটকে দেওয়া, অভিজিৎ গাঙ্গুলিকেও আটকে দিয়েছিল তোমার মনে আছে, এরকম সবাইকেই প্রায় সেখান থেকে সবাইকে আটকে দিয়েছিল তৃণমূল। মানে আমার প্রশ্নটা হচ্ছে, তৃণমূল যে ভোটের সংস্কৃতি তৈরি করেছে এই নির্বাচনে, কিন্তু তার থেকে কয়েক কদম আবার এগিয়ে গেছে। মানে আগের যে ভোটের ম্যাল প্র্যাকটিস গুলো ছিল, মানে যে উপায়ে তৃণমূল মার্জিন বাড়ায়, মানে ধরো যে আসনে 10,000 ভোটে হয়তো জিততো, সেটাকে 1 লাখে নিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস, নিয়ে গিয়ে বলছে দেখো আমি কত অপ্রতিদ্বন্দ্বী, দেখো আমার আশেপাশে কোনো রাজনৈতিক দল নেই, প্রায় সবাই আমাকে সমর্থন করছে। আর এবার যে বেপরোয়া অবস্থান নিল, যে সবকিছু জানার পরেও, আমার মনে হয় একদম কেন্দ্রীয় স্তর থেকে নির্দেশ ছিল এবার মার্জিনটা বিরাট বিরাট করে দেখাতে হবে। কারণ আরজি করে লাগাতার যে আন্দোলন হয়েছিল, আরজি করে লাগাতার আন্দোলনের পরে মানে 1 লাখ 1.5 লাখ ভোটে জিতে দেখানো হবে যে দেখো আরজি করের আন্দোলন কোনো আন্দোলন নয়, আমাদের বিরুদ্ধে কোনো ক্ষোভ নয়, শাসক দলকে টলাতে পারেনি। ফলে এইটা আরেকটা বেপরোয়া জায়গা থেকে শাসক দল এটা করেছে। কিন্তু আমি কিন্তু দিনের শেষে তোমায় বলবো যে এই যে মানে গেম প্ল্যানটা তৃণমূল কংগ্রেসের, এই গেম প্ল্যানের জন্য কিন্তু আমি তিনটে জায়গাকে আমি আলাদা করে আইডেন্টিফাই করতে পারি কেন দিনের শেষে একটা সুস্থ নির্বাচন আমরা পেলাম না, একটা অবাধ নির্বাচন পশ্চিমবাংলার মানুষ পেল না। শাসক দল যেভাবে জিততে চেয়েছে লাখ লাখ ভোটে, সেইভাবেই তারা ভোটটা করলো। তার তিনটে বেসিক কারণ। একটা একটা কারণ হলো যে ন্যাশনাল ইলেকশন কমিশন, যে ইলেকশন কমিশন, তাদের উদাসীনতা পশ্চিমবাংলার প্রতি। তারা লাস্ট কয়েকটা ইলেকশন আমি দেখতে পাচ্ছি, 21 এর নির্বাচন থেকে শুরু করে তারপরে বিভিন্ন উপনির্বাচন বা 24-এর লোকসভা নির্বাচনেও দেখেছি উদাসীন্য। অর্থাৎ তারা মানে পরিষ্কার করে বলতে গেলে আগের মতন আর সক্রিয় নয়। ফলে অবাধ লুট, অবাধ ভাবে মানে অশান্তির মধ্যে দিয়ে ভোট বাড়ছে। এবং তুমি যদি লক্ষ্য করো, এইটার থেকে মুক্তির উপায় হলো যে ন্যাশনাল ইলেকশন কমিশনকে কিন্তু পশ্চিমবাংলার সিও অফিসকে অ্যাভয়েড করতে হবে। এই সিও, চিফ ইলেকটোরাল অফিসার যে অফিস, এটা এতটাই পলিটিসাইজড হয়েছে, এতটাই দলীয়করণ ঘটে গেছে, এখানে শাসক দল যেভাবে চালাতে চায় সেইভাবেই চলে। একেবারে চোখের সামনে যে সমস্ত অভিযোগগুলো আসছে, সেই অভিযোগগুলো 1 মিনিটের মধ্যে সিও অফিস থেকে কমিউনিকেট করে, আর ন্যাশনাল ইলেকশন সেগুলোকে নস্যাৎ করে দেয় যে না, এরকম কোনো অভিযোগ ঘটেনি। আজকেও আমি তাই বলছি যে তাহলে কিন্তু প্রশ্নটা আসবে যে
ন্যাশনাল ইলেকশন কমিশন তাহলে মোদি অমিত শাহর হাত থেকে মমতার হাতে চলে গেল। মমতা অভিষেকরাই এখন ন্যাশনাল ইলেকশন কমিশনকে নিয়ন্ত্রণ করে, এবং ন্যাশনাল ইলেকশন কমিশন এতটাই সিও অফিসের উপর ডিপেন্ডেন্ট, তাদের নিজস্ব অবজারভার বলে কিছু নেই। তাদের নিজস্ব, তারা তো পশ্চিমবাংলার কথা ভেবে তারা তো ভাবতে পারতো যে সিও অফিসটা কার্যত শাসক দলের মানে একটা এক্সটেন্ডেড অফিস, ফলে সেই অফিসের উপর ভিত্তি করে পশ্চিমবাংলা থেকে ফিডব্যাক নিয়ে যেভাবে ইলেকশন পরিচালনা করা হচ্ছে, আমি মনে করি তাতে পশ্চিমবাংলায় যারা ভোটটাকে ভন্ডুল করছে, ভোটটাকে লুটে পরিণত করছে, তারা আরো উৎসাহিত হচ্ছে। ইলেকশন অফিসে যারা অফিসার আছে তারা তো এই পশ্চিমবঙ্গেরই, তারা তারা যে মদতপুষ্ট নয়, আপনি কি এটা হলফ করে বলতে পারবেন? ওইটাই তো বললাম যে চিফ ইলেকট্রাল অফিস কলকাতায় যেটা আছে, সেই চিফ ইলেকট্রাল অফিসারের নিয়োগ পদ্ধতিটা বোঝো পশ্চিমবাংলা ক্যাডারের থেকেই, অর্থাৎ পশ্চিমবাংলায় এর আইএস অফিসারদের মধ্যে থেকেই তাদেরকে নিয়োগ করা হয়, মানে চিফ ইলেকট্রাল অফিসার। এবার আবার তাকে এবার চিফ ইলেকট্রাল অফিসার পদ থেকে আবার কোনো দপ্তরে পাঠিয়ে দেওয়া হবে, ফলে পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণে সে থাকবে। তার পক্ষে মানে কতটুকু সাহস দেখানো সম্ভব, নিরপেক্ষতা দেখানো সম্ভব? আর যা বাদ বাকি যে ডেপুটি সিও থেকে শুরু করে বিভিন্ন যে অফিসার গুলো আছে বা ক্লার্করা আছে বা বিভিন্ন ধরনের অফিস স্টাফরা আছে, তারা সব মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণে থেকে কাজ করতে হবে। তাদের এত সাহস নেই যে তারা নিরপেক্ষভাবে একটা নির্বাচন পরিচালনা করবে। ফলে আমি মনে করি যে চিফ ইলেকট্রাল অফিসারের প্যারালাল হিসাবে কিন্তু অবজারভার অফিস একটা তৈরি করা দরকার, যারা মানে চিফ ইলেকট্রাল অফিসার আনুষ্ঠানিকভাবে থাকুক, কিন্তু কার্যকারী ভূমিকার জন্য কিন্তু আরেকটা অফিস দিল্লির থেকে চালু করা উচিত। তাহলে কিন্তু একমাত্র ফিডব্যাক পাবে, নাহলে চিফ ইলেকট্রাল অফিস কিন্তু কার্যত তৃণমূল কংগ্রেসের অফিসে পরিণত হয়ে গেছে। ফলে আমি মনে করি যে এই অফিস রেখে যদি 26-এর নির্বাচন হয়, তাহলে ড্যাং ড্যাং করে মমতা বন্দ্যোপাধ্যায় 270-80টা আসন পেয়ে জিতবে। এবং এখানে একটা পয়েন্ট আমি বললাম, দ্বিতীয় পয়েন্ট যদি দেখো, এই নির্বাচনে বিরোধীরা মানে মানে বলা যায় যে বিভাজিত বিভাজিত বিভাজিত। তুমি দেখো যে বাম কংগ্রেসের জায়গা, বাম কংগ্রেস আইএসএফ আলাদা আলাদা লড়াই করছে, মানে মানে যারা ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের ডাক দিয়েছিল তারা আলাদা আলাদা লড়াই করছে। আর অন্যদিকে বিজেপির জায়গা থেকে যদি দেখো, সেইভাবে কোনো পরিকল্পনা নেই। শুভেন্দু অধিকারী একা চেষ্টা করেছেন, তার মতন করে চেষ্টা করেছেন। হ্যাঁ, কিন্তু বিজেপি মানে একটার পর একটা নির্বাচনে হাঁটতে 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 না, বিজেপির কর্মী সমর্থকদেরও আর উৎসাহ নেই, উৎসাহ অবশিষ্ট নেই। ধরো 21-এর নির্বাচন হেরেছে, তারপরে পঞ্চায়েত নির্বাচন হেরেছে, পুরসভা নির্বাচন হেরেছে, 24-এর এত বড় ইলেকশন যেটা নরেন্দ্র মোদী পর্যন্ত 30-এর আভাস দিয়েছিলেন, মানে অমিত শাহ 30টা আসন পাবেন লোকসভায় বলেছিলেন, আমাদের সমীক্ষাগুলো 30টা বলেছিল, মানে এরকম মানে 30টা না, মানে সবাই ফেল করেছে। ফলে বিজেপি কর্মী সমর্থকরা না ভাবছে যে এই মানে আশ্বাসই আমরা পাচ্ছি, কিন্তু কোনো নির্বাচনেই কোনো কিছু প্রভাব পড়ছে না। ফলে বিজেপির কর্মী সমর্থকরা কার্যত বলা যায় যে হতাশাগ্রস্ত হয়ে বাড়িতে বসে আছে। আর বিজেপির এখন যারা মানে দল চালাচ্ছেন, সেটা জগন্নাথ চট্টোপাধ্যায় হতে পারে, অমিতাভ চক্রবর্তী হতে পারে, সুকান্ত মজুমদার হতে পারে, কেউ মাস লিডার নয়। ফলে সংগঠন যারা চালাচ্ছেন তারা প্রত্যেকেই অফিসের ক্লার্কের মতন। অফিসের ক্লার্ক আর দল চালানোর যে নেতৃত্ব, দুটো তো আলাদা। ফলে মানুষকে উৎসাহিত করা, তাকে উদ্বুদ্ধ করা, সেই যে লিডারশিপ, সেই লিডারশিপ তো একজনও নেই। আর শুভেন্দু অধিকারী তার মতন করে একটা চেষ্টা সে চালাচ্ছে, সেটা হ্যাঁ, সেটা সেটা অনেক ক্ষেত্রেই দলের থেকে একটু দূরত্ব রক্ষা করে, হয়তো দলের মধ্যে থেকে, কিন্তু আমি তাও বলবো যে একটা অর্গানিক লিঙ্ক আমি কিন্তু পাচ্ছি না। এইবার এইবার উল্টো তৃতীয় যে কারণটা আমি তোমায় বলবো, সেটা দেখো যে মানে এটা দুর্ভাগ্যের হলেও সত্যি যে পশ্চিমবাংলাতে যেভাবে স্থানীয় স্তরে মানে বিভিন্ন দুর্বৃত্তরা শাসক দলের সাথে এতটাই সম্পৃক্ত হয়েছে, মানে সিপিএম এর আমলে মানে দুর্বৃত্তরা ছিল না, অবশ্যই ছিল, সিপিএম তাদেরকে ব্যবহার করত, দূরের থেকে তাদেরকে নিয়ন্ত্রণ করত, কিন্তু তারা কোনো নেতা হতো না। কিন্তু এখন দুর্বৃত্তদের একটা বিরাট অংশ, রাজনৈতিক দুর্বৃত্তদের একটা বড় অংশ শাসক দলের নেতা, শাসক দলের জনপ্রতিনিধি, শাসক দলের সাথে যুক্ত। ফলে লোকাল লেভেলে তারা মনে করে যে মানে উপর থেকে যদি বলে যে আমাকে তো বড় ব্যবধানে জিতাতে হবে, তাহলে মনে করে সবটা ভোটিয়ে মাকে ফেলতে হবে। অর্থাৎ যদি কলকাতায় যে নেতারা আছেন তারা যখন গিয়ে বলেন এই তোদেরকে কিন্তু ভালো করে এখানে নির্বাচন পরিচালনা করতে হবে, দল জানি যেতে দেখতে হবে, তখন দল যদি 10,000 ভোটে যেতে, ওরা লোকাল লেভেলের ওই সমস্ত দুর্বৃত্তরা সব মিলে ওটাকে 1 লাখ ভোটে নিয়ে যাচ্ছে। 50,000-এ যদি যেতে তো সেটাকে 1.5 লাখে নিয়ে যাবে।
এটা কি 5 বছরের সরকারি চাকরি পাওয়ার লড়াই? মানে যারা এখন যারা দেখছেন, যাদেরকে যে সমস্ত ক্যাডারের কথা বললেন, তাদের আরো 5 বছর মানে সরকারি চাকরিটাকে কনফার্ম করতে হবে। দেখো, মানে ক্ষমতায় থাকলে দুর্বৃত্তরা থাকবে, এটাই রাজনীতির ধর্ম। কিন্তু দুর্বৃত্তরাই যদি প্রতিনিধি হয়ে যান, দুর্বৃত্তদের একটা বড় অংশ যদি জনপ্রতিনিধির আসনে বসেন, তাহলে সেখানে কিন্তু তুমি সুশাসন আশা করতে পারো না। আরেকটা হলো যে গণতন্ত্রে নীতি নৈতিকতার জায়গাটা খুব ইম্পর্টেন্ট। সবকিছু গণতন্ত্রে লেখা থাকে না। কিন্তু মানে শাসক দলের না মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায় কেউই কিন্তু নীতি নৈতিকতার জায়গাটাকে নিয়ে প্রশ্ন তোলেন না। কোনো তৃণমূলের কোনো প্রথম সারির নেতা তুমি দেখবে না যে নীতি নৈতিকতাকে গুরুত্ব দিচ্ছে। ভোটে যে কোনো মূল্যে জো জিতা ও সিকান্দার, এই ভাবনার থেকে বারবার বারবার পরিচালিত, যার জন্য আমরা সবাই জানি যে 6টা বিধানসভা নির্বাচনের যদি ভোট মানে নর্মাল ভোট হয়, এখন যা অবস্থা 6টাতেই জেতার কথা। তুমি বলবে যে স্যার আপনি মাদারিহাটকে নিয়েও ভেবেছেন। আমি মাদারিহাটকে নিয়েও ভেবেছি এই কারণে, সম্প্রতি মাদারিহাটে ব্যাপক পরিবর্তন হয়েছে, বিজেপি থেকে তৃণমূলে জয়েন করেছে অনেক। শুধু তাই নয়, যে আদিবাসী নেতা মানে জন বার্লা, যিনি মোদির মন্ত্রিসভায় ছিলেন, তিনি অলরেডি তৃণমূল নেতাদের সাথে বৈঠক করেছেন। তিনি কয়েকদিনের মধ্যে তৃণমূলে হয়তো জয়েন্টও করবেন। আর তার পাশাপাশি ওখানে যে প্রায় 26% মতন তোমার গিয়ে নেপালি ভোটার আছে, তাদের তাদের তরফ থেকেও একজনকে প্রার্থী দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। তৃণমূল দাঁড় করিয়েছে না নিজের থেকে দাঁড়িয়েছে আমি জানি না। ফলে ভোট স্প্লিট হওয়ার সম্ভাবনা রয়েছে। এইরকম একটা অবস্থাতে একটা সম্ভাবনা তৃণমূলের ওখানে আছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিং এ এই সময়ই সফরটা করলেন, এই সময়ই কর্মসূচিটা নিলেন, যাতে করে মানে মাদারিহাটের প্রশাসন মাদারিহাটে ভোটারদেরকে বার্তা দেওয়া যায়। এই অভিযোগটাও কিন্তু উঠছে। এই অভিযোগটা আসছে, যখনই উত্তরবঙ্গের ভোট হয় তখনই তার 2-4 দিন আগে তিনি উত্তরবঙ্গে চলে যান। এই অভিযোগটা বারবার মানে বিরোধীরা করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় দূরের থেকেও মানে উত্তরবঙ্গের কোনো অন্য একটা জেলা থেকেও কিন্তু ভোট নিয়ন্ত্রণ করে। সেটা তুমি যদি মনে থাকতে পারে, ধূপগুড়ি নির্বাচনের সময়ও তিনি মানে মালবাজারে ছিলেন। এইরকম একটা জায়গা থেকে যখন মুখ্যমন্ত্রী যান, বিরোধীদের অভিযোগ যে তিনি প্রশাসনকে তার মতন করে সাজান। এই 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 সব কিছু মিলেই আমি তোমায় বলছি যে, তারপরেও আমি বলছি যে যে বাকি 5টা বিধানসভা কেন্দ্র ছিল সেখানে কিন্তু হই হই করে তৃণমূল কংগ্রেসের জেতার সম্ভাবনা। কারণ দেখো মানে হারোয়া। আপনি দীর্ঘদিন রাজনৈতিক বিশ্লেষণ করছেন, আপনি বলছেন একদম সম্ভাবনা ছিল। আমি বলছি মাদারিহাটটা আমি ছেড়ে দিলাম, আপনিও ধরেছেন, মাদারিহাটকেও ধরেছেন। বলছি তাহলে তো একটা অ্যাসিড টেস্ট হতে দিতে পারতো শাসক। তাহলে এত আগ্রাসী মনোভাব আজকে এরকম দেখলাম কেন? ওই যে বললাম যে মানে এই কয়েকদিন আগেই তুমি একটা চর্চা শুনেছো যে তৃণমূল কংগ্রেসের মানে রদবদল হবে কিসের ভিত্তিতে? লোক হ্যাঁ, লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে। যে বেশি লিড দিয়েছে তার পুরস্কার, যে লিড দিতে পারেনি তাকে বসিয়ে দেওয়া হবে। মানে সবকিছু যদি কর্পোরেট ঢঙে এইভাবে চালাতে চাও, তাহলে ওখানে নীতি নৈতিকতা নেই। ফলে আমি কিভাবে জিতেছি দেখার দরকার নেই, আমি লাখ ভোটে জিতেছি, ফলে আমি এই এলাকার ব্লক সভাপতি হয়ে থাকবো তৃণমূলের। আমি মানে ভোট লুট করেছি না কি করেছি দেখার দরকার নেই। আমি প্রার্থীকে 10,000 ভোটে আমার বুথে বা এলাকাতে আমি লিড দিতে পেরেছি, ফলে আমি অঞ্চল সভাপতি হয়ে থাকবো। এই যে অভিষেক ব্যানার্জিকে নিয়ে গর্ব করেছিলেন, বললেন দেখেছেন অভিষেক যা ভোটে জিতেছে এখনো পর্যন্ত নাম্বার 2, মানে ভারতবর্ষের মধ্যে নাম্বার 2, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েও গর্ব করেছিলেন। একেবারে আমি বলছি তো এটা এটা ভয়ের, মানে আমি তোমায় বলছি যে কোনো সেন্সিবল যারা, আমি আবারও বলছি তোমার দর্শকের মাধ্যমে, যারা প্রিসাইডিং অফিসারের কাজ করেছেন এমন বহু মানুষ কিন্তু তার অভিজ্ঞতায় বলেছেন ফলতা ঠলতা অঞ্চলে কোনো ভোটই হয়নি, মানে ভোটই মানুষ দিতে পারেনি। আমি বলছি যে মেন মিডিয়াও কিন্তু, বা তোমরাও যারা পোর্টাল চালাও, তোমরাও কিন্তু মানে সাহস শুধু দেখাতে পারোনি তা না, তোমরা যে কায়দায় ভোট হয়েছে, মানে মানে ইভিএম কমিশনিং থেকে শুরু করে কাউন্টিং পর্যন্ত যে কায়দায় যে মানে শাসানিতে ভোট হয়েছে, তা নিয়ে তোমরা সেইভাবে কিন্তু সরব নয়। অথচ তোমরা বাম আমলে আরামবাগের অনিল বসু সিপিএম এর প্রার্থী হিসাবে যে অন্যায়ভাবে জিতেছিল সেটাকে তোমরা হাইলাইট করো, বা তৃণমূল হাইলাইট করে। অথচ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মার্জিন, সেই মার্জিন কিভাবে হলো, কেমন করে হলো, সেখানে কি পদ্ধতিতে হলো, সেটা নিয়ে কিন্তু তোমরা কেউ প্রশ্ন তোলনি। আমি বলছি এই যে 7 লাখে জিতলে তুমি নায়ক হয়ে গেলে, এই ভাবনাটা মানে আমি কিভাবে নায়ক হলাম, তাতে লোক ভোট দিতে পারলো কি পারলো না সেটা কেউ ভাবছে না। আবার ঠিক এই রোগটাই কিন্তু আমি তোমায় বলছি উপনির্বাচনেও ঘটেছে। সেই কারণেই তৃণমূল কংগ্রেস নানা জায়গায় বেপরোয়া অবস্থান। মানে তুমি দেখেছো হারোয়াতে বুথ এজেন্ট মানে এজেন্টরা বুথে যাবে, মানে আইএসএফ এর এজেন্টরা সেই এজেন্টদেরকে ঢুকতে দিচ্ছে না।
আটকে দিচ্ছে। তুমি লক্ষ্য করেছো যে হারোয়াতে একাধিক বুথে মারধর করে বের করে দেওয়া হচ্ছে। তুমি দেখেছো সেলোটেপ বহু জায়গায় লাগিয়ে দেওয়া হচ্ছে। তুমি দেখেছো যে মানে 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 ফলস ভোটের বহু অভিযোগ মানে একটার পর একটা বুথের মধ্যে মানে বিরোধীরা করেছেন। মানে একই কায়দায়, এবং শুধু তাই নয়, নতুন একটা কায়দা যেটা তোমায় বলছেন, পুরোনো কায়দাগুলো 2026-এর আগে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা টেস্ট করেছে। নতুন কি কায়দা আসলো? নতুন কায়দা আসলো হলো যে যারা বিরোধী দলের এজেন্ট হতে পারে, প্রভাবশালী নেতা আছেন বা এলাকায় কিছু পরিচিত আছে, তাদেরকে তাদের বাড়িতে পুলিশ পাঠিয়ে দাও, তাদের তাদের গৃহবন্দী করে রাখো। এই গৃহবন্দির কনসেপ্টটা বিশ্বাস করো এই নতুন আবিষ্কার, মানে উপনির্বাচনে তৃণমূলের আবিষ্কার গৃহবন্দী করো। আর একটা জিনিস দেখলাম স্যার, গো ব্যাক, মানে তাকে প্রার্থীকে ঘিরে ধরে ওই বুথে রিগিং চলবে, কিন্তু তাকে ঢুকতে দেবো না, ওই স্পেস পর্যন্ত পৌঁছাতে দেবো না। এইটা কিন্তু আমি তোমায় বলছি অনেক আগেই, মানে তৃণমূল ক্ষমতায় আসার পরে, বাম আমলে ছিল না। বি কেয়ারফুল, মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবে না যে প্রার্থী হিসাবে তাকে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে বা বুথে ঘুরতে পারেননি, বা সৌগত রায় বলতে পারবেন না, বা অন্য যারা তৃণমূলের নেতা আছেন তারা বলতে পারবেন না বাম আমলে কোনো বুথে গিয়ে কোনো হয়রানির শিকার হতে হয়েছে। তৃণমূল কংগ্রেস 2011 সালে ক্ষমতায় আসার পরে 2014 সাল থেকে এই পদ্ধতি আবিষ্কার করেছে। এই অগণতান্ত্রিক পদ্ধতি আবিষ্কার করে তারা অনেক উৎফুল্ল হন, অনেক অনেক সেলিব্রেশন করেন যে ভাই দেখেছিস তো, প্রার্থীকে আটকে দিয়েছি, প্রার্থীকে বুথে ঢুকতে দেইনি, প্রার্থীকে গো ব্যাক করেছি, তাকে মানে প্রার্থী বিরোধী প্রার্থীকে অসভ্য গালাগালি করে বার করে দিয়েছি। মানে এই কালচার, এই লুম্পেন কালচার, তৃণমূলের এই যে লুম্পেন কালচার, এই লুম্পেন কালচার ইলেকশনকে মানে হাস্য সম্পদে পরিণত করছে। বিশ্বাস করো, যা আমি বিভিন্ন এই 6টা অঞ্চল থেকে খোঁজ নিয়েছি, বহু ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ আজকে ভোট দিতে যায়নি। তাদের ভোট হয়তো পড়ে যাবে, কিন্তু আমি তোমায় বলছি না, আমি বলছি যে বহু মানুষ কিন্তু বিরক্ত, বহু মানুষ কিন্তু, এটা কিন্তু তৃণমূলের লাভও হবে। এই যে বিরাট সংখ্যক মানুষ রাজনৈতিকভাবে অনীহা দেখাচ্ছেন, ভোটে বুথে যেতে মানে অনীহা প্রকাশ করছেন, এই যে বহু সংখ্যক মানুষ মনে করছেন কি হবে ভোট দিয়ে, এই যে একটা অ্যাপাথি তৈরি হয়েছে, এই অ্যাপাথিটা কিন্তু আমি তোমায় বলছি তৃণমূল কংগ্রেসের শাসনকালকে আরো দীর্ঘ থেকে দীর্ঘায়িত করবে। তুমি দেখবে 2026-এও কিন্তু বহু সংখ্যক কম ভোট পড়বে বিভিন্ন অঞ্চলে। এই যে কম ভোট পড়বে, এতে লাভ কার? ফলস ভোট দিয়ে সেগুলোকে পূরণ করে দেওয়া হবে। তুমি দিনের শেষে দেখবে 80% ভোট পড়েছে, কিন্তু তার মধ্যে 20% জল। ফলে সব মিলে আমি তোমায় বলছি যে রাজনৈতিক পরিস্থিতি বিরোধী বা শাসক দলের জন্য পশ্চিমবাংলায় তৈরি হয়েছে, একজন সাধারণ ভোটারের কোনো উৎসাহ দেখানোর জায়গা নেই যে সে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিবে। আমি বলছি, তাহলে কি করে পরিবর্তনটা হয়েছিল 34 বছরের সরকারকে ফেলে? কার্যত কিভাবে পরিবর্তনটা হয়েছিল? মানুষ কি তখনও ভোট দিতে পারেনি? আমি জিজ্ঞাসা করছি স্যার, কারণ কেন এই এখন যা দেখছি আমি তৃণমূল কংগ্রেস যেভাবে আছে, মনে হয় 34 বছরের আগে তো নড়ানোর কারণ। দেখো তুমি, আমি জানি না তোমার চ্যানেলের লোকজন এটা নিতে পারবে কিনা, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী হিসাবে লড়াই করছিলেন তখন হিন্দু মুসলমান দুটো শ্রেণীকে নিয়ে লড়াই করছিলেন। আর আজকে সুকান্ত বা মানে শুভেন্দুরা যে লড়াইয়ে নেমেছেন সেটা কিন্তু কেবলমাত্র হিন্দুদের নিয়ে। এই যে কেবলমাত্র হিন্দুদের নিয়ে বিজেপির রাজনীতি, সেটাই কিন্তু তৃণমূলের কংগ্রেসের শাসনকালকে দীর্ঘ থেকে দীর্ঘায়িত করছে। কারণ যেহেতু বাংলাদেশের মতন জায়গায় মানে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে, পশ্চিমবাংলায় বহু জায়গাতে প্রশ্ন উঠছে হিন্দুদের নিরাপত্তা নিয়ে, ফলে হিন্দুরা বিজেপির কাছে থেকে যাচ্ছে একটা অংশ বটে, কিন্তু অন্যদিকে উল্টো দিকে তৃণমূল কংগ্রেস খাতাই খুলছে 35% সংখ্যালঘু মুসলিম ভোটকে সঙ্গে নিয়ে। মানে হারোয়ার মতন জায়গায় তখন ফলাফল হবে, তুমি দেখবে মানে 16 থেকে 20%-এর বেশি ভোট মানে বিজেপি কোনো মতেই পাবে না। মানে আমি তো মনে করি যে 15 থেকে 16%-এর মতন ভোট মানে বিজেপি পাবে। মানে মানে এন্টার মানে ভোটটাই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষে যাবে সংখ্যালঘু। মানে আমি সেই কারণেই বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় বামেদের হারাতে পেরেছিলেন কারণ হিন্দু মুসলিম দুটো সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে তিনি লড়াইটা করতে পেরেছিলেন। কিন্তু বিজেপির লড়াইটা কেবল হিন্দুদের নিয়ে, আর বিজেপির লড়াইয়ে যখন হিন্দুত্বের রাজনীতির থেকে হচ্ছে, তখন মুসলমানরা মানে বিজেপিকে আটকানোর জন্যই পুরোপুরি মুসলমানরা এক ঐক্যবদ্ধভাবে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করছে। ফলে মুসলিমদের পুরো হিন্দু মানে তৃণমূলের সমর্থন পাওয়ার ফলে তৃণমূল কংগ্রেস অনেক অন্যায় অবিচার অত্যাচার দুর্নীতি করার পরেও শাসন করতে অনেক সুবিধে হচ্ছে, ভোট পেতে অনেক সুবিধে হচ্ছে। কারণ বিজেপিকে আটকানোর জন্য মুসলমানরা যত ঐক্যবদ্ধ হচ্ছে, মানে ততই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকাল দীর্ঘ থেকে দীর্ঘায়িত হচ্ছে। এবং এর থেকে নিস্তার কি করে হবে, মুক্তি কি করে হবে, আমার অন্তত জানা নেই। আমি বলছি, ভাটপাড়ায় চললো গুলি, একজন রীতিমতো নিহত হলো তৃণমূল কংগ্রেসের কর্মী, একদম সামনেই ভোট
নৈহাটিতে ভোট চলছে, সেখানে ভাটপাড়ায় এরকম ধরনের ঘটনা। বলছে ভাটপাড়ার রাজনীতি আমরা সবাই জানি, বোমা বন্দুক এইসব চলে। আমি বলছি ভোটের আগেও কি প্রশাসন অ্যাক্টিভ থাকবে না? আমার কাছে এইটা, যেখানে ভোট আর কিছুক্ষণ এগিয়ে গেলেই নৈহাটি। আচ্ছা, তুমি আমি তোমার উত্তরটা দেওয়ার আগে বলছি, 109 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এই মাত্র 6টা বিধানসভা কেন্দ্রের জন্য এসছে। 109 কোম্পানি, 109 কোম্পানি মানে 1 লাখের কাছাকাছি ভোটার, মানে এসছে, 1 লাখের কাছাকাছি কেন্দ্রীয় জওয়ান এসছে। তারপরেও কেন ভোটের মানে এজেন্ট ঢুকতে পারে না? তারপরেও কেন বহু গ্রাম থেকে ভোটাররা বের হতে পারেনি? স্যারকে একদম বলবো, আমি আপনাকে যে কথা বলবো, একদম দেখা যাচ্ছে সীতায় রীতিমতো প্রার্থী এসে বলছেন এই এই কেন্দ্রীয় বাহিনীকে বলছে আপনারা বসুন, আপনাদেরকে বেঞ্চ দিচ্ছি, আপনারা বসে পড়ুন। মানে তাদেরকে হিন্দিতে বলার চেষ্টা করছেন। বলছি এই কেন্দ্রীয় বাহিনীদেরকে কাজে লাগায় কারা? কারা পোস্টিং দেয়? সেই আমাদের রাজ্যে পুলিশের উপর নির্ভর করতে হয়? তারা তো নিজে নিজে পারে না স্যার। না, কিন্তু আমি তোমায় বলছি, এখানে এখানে অপদার্থ বিজেপি আছে। কেন আমি বলছি, রাজ্য বিজেপির কোনো প্ল্যান নেই যে কেন্দ্রীয় বাহিনীকে অপব্যবহার যে রাজ্য প্রশাসন করছে সেইটাকে দিল্লিতে নিয়ে পৌঁছানো। অর্থাৎ আমি তোমায় বলছি ভাই, তুমি এটা, আমি আমি জানি বিজেপির দর্শকরা আমার উপরে খেপবেন, কিন্তু প্লিজ আপনারা একটু বোঝার চেষ্টা করুন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন, তখন কেন্দ্রীয় বাহিনী কিভাবে ব্যবহার হবে না হবে তার উপর চাপ তৈরি করার জন্য দিল্লিতে তিনি যে ধরনের লড়াই করতেন, আপনি কি শুভেন্দু অধিকারীর কাছে সেই লড়াই দেখেন? ফোনাফোনি লড়াই নয় কিন্তু, ওই যে অফিসে গিয়ে পড়ে থাকা, ডেমনস্ট্রেট করা, ধর্ণা দেওয়া, মানে ইলেকশন কমিশনের উপর চাপ তৈরি করা, সঠিকভাবে যাতে কেন্দ্রীয় বাহিনী নিয়োগ হয়। কারণ দিনের পর দিন হয়নি। 2021-এ কেন্দ্রীয় বাহিনীকে অপব্যবহার করেছে রাজ্য প্রশাসন, 2024-এ অপব্যবহার করেছে। কোথায় সুকান্ত মজুমদার, কোথায় অমিতাভ চক্রবর্তী? কেন আপনারা দিল্লিতে ইলেকশন কমিশনের কাছে আপনারা সেই চাপটা তৈরি করতে পারছেন না যে ন্যাশনাল ইলেকশন কমিশন বাধ্য হবে পুলিশ অবজারভারের মাধ্যমে যথার্থভাবে কেন্দ্রীয় ফোর্সকে ব্যবহার করার জন্য? কেন ইলেকশন কমিশনের যে নিয়ম নীতিগুলো সেগুলো এখানে পশ্চিমবাংলায় কার্যকারী হচ্ছে না? আমি দিনের শেষে বলছি, ট্যাক্স পেয়ারের টাকায় 109 কোম্পানি কেন্দ্রীয় ফোর্স এসছে। সেই কেন্দ্রীয় ফোর্সের কাজ কি হয়েছে? কিভাবে, কেন সুষ্ঠুভাবে ভোট হয়নি? তার জবাব কেন্দ্রীয় বাহিনী দেবে? তার জবাব কেন্দ্রে যারা সরকার আছে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেবেন? কেন পশ্চিমবাংলায় সঠিকভাবে ভোট হয় না? কেন পশ্চিমবাংলায় ভোট হয় না? কেন অন্য পাশের রাজ্যগুলোতে হয়, পশ্চিমবাংলায় আপনারা ভোট ঠিক মতন করতে পারেন না? এই প্রশ্নটা আমরা করবো না? কেবলমাত্র আমরা মানে মমতা বন্দ্যোপাধ্যায় তো জানি যে লুম্পেন যে পলিটিক্যাল কালচার তৈরি করেছে পশ্চিমবাংলায়, সেই লুম্পেন পলিটিক্যাল কালচারে শুধুমাত্র মার্জিন বাড়াও, মার্জিন বাড়াও, মার্জিন বাড়াও, তাতে ভোট কিভাবে লুট হোক বা কিভাবে মানুষকে আটকানোর মাধ্যমে, বিরোধীদের আটকানোর মাধ্যমে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে ভোট করতে হয়, সেটা তার মতন যখন বছরকে বছর করছে, সেটা যেমন নিন্দনীয়, অবশ্যই নিন্দনীয়, বারবার নিন্দা করছি। কিন্তু একই সাথে প্রশ্ন হচ্ছে যে আমার কেন্দ্রীয় বাহিনী কি করছে, আমার ন্যাশনাল ইলেকশন কমিশন কি করছে? পশ্চিমবাংলা থেকে নেতৃত্ব কেন অমিত শাহ নরেন্দ্র মোদীকে বোঝাতে পারছে না যে পশ্চিমবাংলা নির্বাচনের নামে প্রহসন হচ্ছে এবং সেন্ট্রাল ফোর্সের শুধুমাত্র সংখ্যা পশ্চিমবাংলায়, কেন সেই সেন্ট্রাল ফোর্স সঠিকভাবে ডিপ্লয় করা হয় না? সঠিক মানে 20% বুথে সঠিকভাবে ভোট হওয়া মানে কিন্তু পশ্চিমবাংলায় ভোট সঠিকভাবে হচ্ছে তা নয়। আবারও বলছি, 20% ভোট হয়তো নির্বিঘ্নে হয়, কিন্তু বাকি যদি আপনার 80% বুথে ঠিক মতন ভোট না হয়, সেই ভোটটাকে লুট ভোট বলবো না কি বলবো? এই ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী সঠিক যে ভূমিকা পালন করতে পারছে না এবং রাজ্য বিজেপির নেতৃত্ব সেই কেন্দ্রীয় বাহিনী পরিচালনার প্রশ্নে যে যথার্থ ভূমিকা পালন করছে না, আমি কিন্তু বারবার সেটা বলছি, আজকেও বলছি। কিন্তু একই সাথে তোমায় বলছি যে যে নৈহাটি ভোট চলাকালীন যেভাবে দিনে দুপুরে চায়ের দোকানে মানে একজন মালিককে যেভাবে গুলিবিদ্ধ হতে হলো, মৃত্যু মুখে পড়তে হলো ভাটপাড়াতে, এটা মানে আমাদের রাজ্যের ললেসনেস বা আইন শৃঙ্খলার নগ্ন চরিত্রটাকে ধরা পড়ে। পার্থভৌমিক তো প্রতিশ্রুতি দিয়েছিলেন যে গুন্ডারা সমাপ্ত করবেন 2024-এর লোকসভা নির্বাচনে, তার একমাত্র প্রতিশ্রুতি ছিল। ব্যাপক মানুষ অংশ নিয়েছিলেন এবং তাকে জিতিয়েছিলেন এই প্রতিশ্রুতিতে যে মানে এই ব্যারাকপুর অঞ্চল থেকে গুন্ডারাজ খতম করবেন। তাহলে তাহলে গুন্ডারাজ তো মানে একের পর এক ব্যারাকপুরে ঘটনা হচ্ছে। ব্যারাকপুরের কমিশনার তৈরি করে কি করে লাভ হয়েছে? মানুষ মানে মানুষ একের পর এক মৃত্যুর মুখে পড়ছে, আর আপনারা কিন্তু নানা রকম অ্যালিবাই দিচ্ছেন। এবং আজকে আমি অদ্ভুত ভাবে দেখলাম রোজিনা, সেটা হলো যে অর্জুন সিং কারা কারা ঘটনা ঘটিয়েছে তার বিস্তারিত রিপোর্ট মানে বলছেন রিপোর্টারদের। আবার অন্যদিকে পার্থভৌমিক কারা কারা সম্ভাবনা যুক্ত আছে, কে অর্জুনের লোক কে অর্জুনের লোক নয়, তার ফিরিস্তি দিচ্ছেন। আর একেবারে নিশ্চুপ আছে ব্যারাকপুর কমিশনারেটের অফিসার, তিনি কিছু বলতে পারছেন না। না, তিনি কিছু বলতে পারছেন। তার মানে মানে প্রশাসন থেকে আমরা অ্যাক্ট চাইছি,
আমরা পার্থভৌমিক কি বলছে আমরা আমাদের কাছে ইম্পর্টেন্ট নয়, অর্জুন সিং কি বলছে ইম্পর্টেন্ট নয়, আমার পুলিশ কমিশনারেট কি বলছেন সেখান থেকে কেন আমরা আশ্বাস পাচ্ছি না যে ব্যারাকপুরে একের পর এক ঘটনা ঘটছে, একের পর এক ঘটনা ঘটছে, তারপরেও পুলিশ কমিশন কেন আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পারছে না? আইন শৃঙ্খলা তো রাজ্যের ব্যাপার, কেন মুখ্যমন্ত্রী রিয়াক্ট করতে পারছেন না? একের পর এক মানে মানুষের মৃত্যুর পরেও ব্যারাকপুর কবে শান্ত হবে? রাজনৈতিক পরিবর্তনের পরেও কেন ব্যারাকপুর শান্ত হচ্ছে না? মানে বিরোধী দলের প্রার্থীকে পরাজিত করার পরেও কেন পার্থভূমিকরা শান্তি প্রতিষ্ঠা করতে পারছে না ব্যারাকপুরে? এই প্রশ্নটা কিন্তু আমি বলছি তোমাকে, রাজ্যের যে বিহাল আইন শৃঙ্খলার যে অবস্থা, এই অবস্থার দিকে শুধু ইঙ্গিত করে তা না, পুরোপুরি যে লুম্পেন রাজ চলছে, সেই লুম্পেন রাজের জায়গা থেকেই তোমাকে কিন্তু বিষয়টা দেখতে হবে। অর্থাৎ এখানে ললেসনেস কিন্তু আলাদা কোনো বিষয় নয়, ললেসনেসটা কন্টিনিউয়াস প্রসেস, একটা স্ট্রাকচারাল প্রবলেম, কাঠামোগত প্রবলেম, এবং এই প্রবলেমটা কিন্তু জেনারেট করছে একটা লুম্পেন রাজ প্রতিষ্ঠা হওয়ার ফলে। ছোট একদম ছোট ঘটনা আপনাকে জিজ্ঞাসা করছি, এই সঞ্জয় রায়কে নিয়ে রাজ্য রাজনীতি কদিন ধরে উত্তাল, কিন্তু আমি বলছি সঞ্জয় রায় বিনীত গোয়েলের নাম বলেছেন। বিনীত গোয়েলের নাম বলার পর সঞ্জয় রায়কে যেভাবে পুলিশি ঘেরাটোপে আনা হলো, আমি বলছি কার্যত আপনি লক্ষ্য করবেন সম্প্রতি হয়তো ক্যাবিনেট মিনিস্টারকে অত প্রোটেকশন দিয়ে আনা হয়নি। আমি বলছি 5টা গাড়ি করে আনা হয়েছে, কোন গাড়িতে সঞ্জয় আছে বোঝা যাচ্ছে না, যেমন প্রধানমন্ত্রী যায় বোঝা যায় না, ঠিক তেমনই আমি বলছি গাড়িগুলো দেখলে আপনি কলকাতায় ওই গাড়ি হয়তো আপনি যদি লক্ষ্য করে দেখেন ওই গাড়ি হয়তো প্রথম, বলছি বিনীত গোয়েলের নাম বলাতে একদম প্রশাসন তৎপর। দেখো আমি এখানে একটাই কমেন্ট করব, সেটা হলো আমার কনসার্ন মিডিয়া নিয়ে। কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি পশ্চিমবাংলাটা শ্মশানে পরিণত হবে যদি মিডিয়া না থাকে, পশ্চিমবাংলাটা নরকে পরিণত হবে যদি মিডিয়া না থাকে। পশ্চিমবাংলায় যে যখন শাসন করে সে নরকে পরিণত করে, সে তার জমিদারি মনে করে, মানে মধ্যযুগের মতন এখানে জমিদারি চলে। ফলে এখানে যতটুকু আমরা মানে কথা বলবার সুযোগ পাই, যতটুকু এখানে মানে পশ্চিমবাংলাটা টিকে আছে, সেটা তোমাদের জন্য, মিডিয়ার জন্য। ফলে তোমাদেরকে যেভাবে কালকে আটকানো হয়েছে, অর্থাৎ সঞ্জয় রায়কে বলতে দেবে না দেবে তার জন্য মানে কনভয় করে আনবে, কোন মানে মানে গোপনীয় গাড়িতে আনবে, সেটা তো আরেকটা আলোচনার বিষয়। কিন্তু আমার কনসার্ন হলো যে মিডিয়া কেন স্বাধীনভাবে কাজ করতে পারবে না? মিডিয়া এটা তো পশ্চিমবাংলা আনপ্রেসিডেন্টেড। এমনকি মানে তোমার মনে থাকতে পারে কুণাল ঘোষ যখন কুণাল ঘোষকে যখন কথা বলতে দিত না, তখনও মিডিয়া অন্তত ছবি করতে পারতো। কিন্তু এক্ষেত্রে আমি দেখলাম দূর থেকে তুলতে পারতো, কুণাল কথা বলতে পারছে না। মানে অসহায় কুণালকে, মানে আমি দিনের পর দিন এবিপি আনন্দে কুণালের ওই অসহায় অবস্থা নিয়ে সরকারের সমালোচনা করেছি। আমি কুণালের পক্ষ নিয়ে বলেছি একটা কারণেই, যে আমার মনে হয়েছে যে ব্যক্তি স্বাধীনতার প্রশ্ন আছে, এবং যেভাবে মানে ওর উপরে অত্যাচার হচ্ছিল সেই সময়, সেই অত্যাচারটা মানে অন্যায়, মানে সেটা সেই অন্যায়ের প্রতিবাদ আমি দিনের পর দিন এবিপি আনন্দে পুরোনো আর্কাইভ তুমি যদি দেখো, স্ট্রংলি একমাত্র যদি বলে থাকি তাহলে আমি বলেছিলাম। আমার প্রশ্ন হচ্ছে যে দেখো, আমি একে কিভাবে আনবে না আনবে এই নিয়ে আমার মন্তব্য নেই, কিন্তু সংবাদ মাধ্যমকে আটকানো হবে কেন? সংবাদ মাধ্যমকে কাজ করতে দেওয়া হবে না কেন? সংবাদ মাধ্যমকে ছবি তুলবার এখতিয়ার দেবে না কেন? আমি আমি আবারও তোমায় বলছি, সংবাদ মাধ্যম কিভাবে চলবে না চলবে সেটাও কি শাসক দল ঠিক করে দিবে? দেয়, সেটা অবশ্য দেয়। একটা বিরাট সংখ্যক সংবাদ মাধ্যমকে এখানে কিনে নেওয়া হয়েছে। কিন্তু আমি আবারও তোমায় বলছি যে সংবাদ মাধ্যমের স্বাধীনতার জায়গা থেকে আমারও কিন্তু প্রোটেস্ট থাকছে। এই যেভাবে সঞ্জয় রায়কে আনা হয়েছে এবং যেভাবে সাংবাদিককে আটকে রাখা হয়েছে তাদের কাজের স্বাধীনতার থেকে, সেটা কিন্তু আমার কাছে একেবারেই গ্রহণযোগ্য নয়।